শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। গাজীপুরের জয়দেবপুরে দুটি ট্রেনের সংঘর্ষের প্রায় 4 ঘন্টা পর এক লাইনে শুরু হয়েছে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল চলাচল। দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানায়, স্টেশনে থেমে থাকা তেলবাহী ট্রেনকে ধাক্কা দেয় টাঙ্গাইল কমিউটার ট্রেনটি। এতে লাইনচ্যুত হয় দুটি ট্রেনের ইঞ্জিন সহ 10টি বগি। ভুল সিগন্যালের কারণে একই লাইনে ঢুকে পড়ে কমিউটার ট্রেনটি। এই ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে স্টেশন মাস্টার সহ 3 জনকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি এবং রেল বিভাগ ও রেলওয়ে মন্ত্রণালয় দুটি তদন্ত কমিটি গঠন করেছে। স্টেশন মাস্টার এখান থেকে লাইন কিলার পিকআপ লাইন কিলার নিচ্ছি, আমার গাড়ি নির্ধারিত গতিতে বাইরেতেছি। স্টেশন বাইরে এসে মেল লাইনে উঠতে যায়, দেখি আমার লাইন কবে সফর দিয়া ওই মালগাড়ি যে লাইন ওই লাইনের দিকে বানানো। লাইনটা সেট করা, পয়েন্টটা সেট করে ট্রেন চালানোর যে অনুমতি দেওয়ার, এখানে কোনো না কোনো জায়গায় হয়তো কোনো ব্যত্যয় হয়েছে বলে প্রাথমিক আমার কাছে মনে হচ্ছে। কারো গাফিলতি থাকতে পারবে। এই বিষয়টি তদন্তের জন্য আমরা 3 সদস্যের একটি কমিটি গঠন করেছি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। 2 দিনের মধ্যে তারা প্রতিবেদন দিবে। দর্শক, গাজীপুরের ট্রেনের দুর্ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী হোসাইন আলী বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। হোসাইন আলী, উদ্ধার অভিযানের সবশেষ অবস্থা আমাদেরকে জানান। এখন কি অবস্থা সেখানকার? উদ্ধার কাজ কেমন চলছে? উদ্ধারকারী ট্রেন কিন্তু বিকাল 4টার সময় কিন্তু এই দুর্ঘটনাস্থল সেই ঘটনাস্থলে এসেছেন। এখন কিন্তু যে তেলবাহী যে ট্রেন, সেই ট্রেনের একটি বগি আসলে এখান থেকে উদ্ধার করে ধীরাশ্রমের দিকে রওনা হয়েছেন। উদ্ধার কাজ চলছে, সেই বগিটি রেখে তারপর আবার যে পরবর্তী যে বগিগুলো রয়েছে সেই বগিগুলো আসলে উদ্ধার কাজ চলবে। ইতিমধ্যে আসলে জেলা প্রশাসকের জেলা প্রশাসক এবং রেলওয়ের যে কর্মকর্তা, বিভাগীয় যারা রয়েছেন, অতি কর্মকর্তা সবাই কিন্তু এখানে এসেছেন, পরিদর্শন করেছেন। রেলওয়ে বিভাগ থেকে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একটি মন্ত্রণালয় থেকে, একটি রেলওয়ে বিভাগ থেকে। এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে আসলে কিভাবে ঘটনা ঘটেছে, কখন ঘটেছে, কার গাফিলতি ছিল, সেইগুলো আসলে তদন্ত করেই আসলে দেওয়া হবে। তার পাশাপাশি যদি বলি আসলে এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার যে যারা রয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে আসলে তাজউদ্দিন মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হয়েছে। এখানে কিন্তু এখনো চিকিৎসাধীন রয়েছে। চালক, দুইটি রেলের যে চালক, সেই চালক এবং গার্ডম্যান এবং একজন যাত্রী আহত হয়েছেন। তারা কিন্তু আসলে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যেই আসলে যে কার্যক্রম, আসলে ট্রেনের যে চলাচল, সেটি আসলে দুপুর 2টার পর থেকে আসলে যে উত্তরবঙ্গের ট্রেন এবং ঢাকামুখী যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো আসলে চলাচল স্বাভাবিক রয়েছে। এখনো কিন্তু একটি ট্রেন আসলে ঢাকামুখী গিয়েছেন। সেক্ষেত্রে আসলে তৎপর রয়েছেন এখানকার যারা রয়েছেন কর্মরত, যাতে কোনো ধরনের বড় কোনো ঘটনা না ঘটে, সেই কিন্তু আসলে তারা এখানে রয়েছেন। হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। গাজীপুরের ট্রেন দুর্ঘটনায় ঘণ্টা 2 কমলাপুর স্টেশন থেকে রেল চলাচল বন্ধ ছিল। এক লাইন ক্লিয়ার করে রেল চলাচল স্বাভাবিক করা হয় বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন মাস্টার শাহাদাত হোসেন। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে রেলের যাত্রা বাতিল করা হয়নি, তবে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। স্টেশন সূত্রে জানা গেছে, সকাল 8:30টার বুড়িমারি এক্সপ্রেস, সকাল 9টার রংপুর এক্সপ্রেস ও সকাল 11:30টার অগ্নিবীণা এক্সপ্রেস স্টেশন ছাড়ার কথা ছিল। পরে দুপুর 1:30টার পর সেগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেন চলাচল মোটামুটি একটা লাইন ক্লিয়ার হয়েছে, এখন মোটামুটি গাড়িগুলো স্বাভাবিক চলতেছে। এর মাঝখানে আমরা যে গাড়িগুলো বিলম্বিত হয়েছে, এই বিলম্বিত আমরা অনলাইনে মেসেজ দিয়ে দিয়েছে যে যাত্রীরা তারা তাদের টাকা অনলাইনে আর কাউন্টারে যে ছিল কাউন্টারে টাকা ইচ্ছে করে তারা যাত্রা বাতিল করে ফেরত দিতে পারবে। রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে 10 টাকার টিকিট কিনে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য যান প্রধানমন্ত্রী।
এ সময় হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে নিজের চোখ পরীক্ষা করান তিনি। প্রধানমন্ত্রী হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনদের সাথে কথা বলেন এবং ছবিও তোলেন। শেখ হাসিনা হাসপাতালের চিকিৎসা সেবা সম্পর্কে খোঁজখবর নেন। নিয়মিতই এই হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচনে দলের কেউ কোনো প্রার্থীকে সমর্থন দিচ্ছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হবে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, এমপি মন্ত্রীদের স্বজনদের মধ্যে অনেকেই মনোনয়ন প্রত্যাহার করা শুরু করেছেন। জানান, প্রধানমন্ত্রী স্বজন বলতে স্ত্রী ও সন্তানের কথাই বলেছেন। তবে কোনো ধরনের প্রভাব বিস্তার না করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। এ সময় বিএনপি ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, দেশের বিরোধী দল কথা সর্বস্ব। বাস্তবে বিরোধী দল নির্বাচন ঠেকাতে গিয়ে জনমনে অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বজন বলতে তিনি সুনির্দিষ্টভাবে, স্বজন বলতে সন্তান, স্ত্রী, সন্তান, এ দুটা শব্দ তিনি গতকাল সকালে এবং রাতের সভায় তিনি খোলাসা করেছেন। ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে প্রেস ক্লাবে এক মানববন্ধনে তিনি অভিযোগ করেন, বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছেন সরকার প্রধান। বর্তমান সরকারের অধীনে দেশে মানবাধিকার নেই, সংবিধান ও জনগণের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ফারুক আরও বলেন, বিএনপি ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করে না, কাউকে সরাতেও চায় না, তবে জনগণ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে চায় না। এ সময় তিনি জনগণের ভাষা বুঝে ক্ষমতা থেকে সরে যাওয়ার অনুরোধ জানান সরকারকে। আপনি বলেছেন আপনাকে সরিয়ে কাকে আনবো, আমরা আপনাকে সরাতে চাই। এই কারণে মানুষ মনে করে আপনার আমলে আর এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না, আপনার আমলে আর অর্থনৈতিক কোনোদিনও চাঙ্গা হবে না। তাই জনগণ চাচ্ছে আপনি সরে যান। 8 মে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। প্রচারণার খবর জানবো। কুষ্টিয়া থেকে যোগ দিয়েছেন আমার সহকর্মী রুহুল আমিন বাবু। রুহুল আমিন, কুষ্টিয়ায় তো 2টি উপজেলায় ভোট হবে, আজ তো ছুটির দিন, প্রচারণা কেমন দেখছেন আপনি? ইশরাত, আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে কুষ্টিয়াতে যিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন জাকির হোসেন টিয়া প্রতীক নিয়ে, তিনিও কিন্তু মোটরসাইকেল বহর নিয়ে শহরের আশেপাশে যেসব উপজেলা পরিষদের এরিয়ার মধ্যে রয়েছে ভোটের এরিয়া, সেই সব জায়গাগুলোতে তিনি যাচ্ছেন। পাশাপাশি ভাইস চেয়ারম্যান আরও যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন সকাল থেকেই, এবং চেয়ারম্যান প্রার্থীরা রয়েছেন। এবং আমাদের এখানে বিশেষ করে কুষ্টিয়া সদর উপজেলাতে যে 2জন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন, আতাউর রহমান আতা এবং আরেকজন বাংলাদেশ যুক্তফ্রন্টের একজন যিনি চেয়ারম্যান রয়েছেন আলমা মানুষ, আসলে তিনি অনেকটা নিবৃত থাকলেও তিনিও কিন্তু তার প্রচারণা আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পেরেছি। তিনি মাইকিং এবং তিনি বিভিন্নভাবে আসলে তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং আজকে ছুটির দিন হওয়ার পরেও কিন্তু কুষ্টিয়ার পাশাপাশি খোকসা উপজেলাতেও যে নির্বাচনটি চলছে, আসলে সেখানেও কিন্তু প্রার্থীরা একইভাবে কিন্তু সবার ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তারা ভোট প্রার্থনা করছেন। এবং সবথেকে গুরুত্ব পেয়েছে যে বিষয়টি এবারকার নির্বাচন আসলে সাধারণ মানুষের মধ্যে সেরকম উত্তেজনা বা উত্তাপ না দেখা দিলেও প্রার্থীরা কিন্তু তারা চাচ্ছেন যে যেন সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে আসেন এবং তারা যেন সকাল সকাল এসে আসলে ভোট প্রদান করেন। এবং যে এই যে ভোট কেন্দ্রে নেওয়া আসার, সাধারণ মানুষদের যে ভোট কেন্দ্রে নিয়ে আসা, আসলে এটা একটি বড় ধরনের একটা চ্যালেঞ্জ মনে করছেন এখান এই এবারকার সদর উপজেলার নির্বাচনে। ইশরাত, রুহুল আমিন, আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে দ্বিতীয় ধাপে 161টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। তীব্র গরম উপেক্ষা করে ছুটির দিনের সকাল থেকে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে যাচ্ছেন ভোটার দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা আশ্বাস। বসে নেই ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও, তারাও চষে বেড়াচ্ছেন অলিগলি। এর আগে গতকাল প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 21শে মে।
আগামী 6 মে থেকে সারা দেশে বাড়বে বৃষ্টিপাত। মে মাস জুড়ে তাপপ্রবাহ অতি তীব্র হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল সকাল 10:30 পর্যন্ত 24 ঘন্টার ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট এবং চট্টগ্রাম বিভাগ ছাড়া অন্য স্থানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে আবহাওয়া অফিস জানায়, মে মাসে 3 থেকে 5টি শিলাবৃষ্টি সহ 2-1টি কালবৈশাখী ঝড় হতে পারে। তবে এপ্রিল মাসের তুলনায় চলতি মাসে তাপপ্রবাহের সম্ভাবনা কম। মে মাসের জন্য সামগ্রিকভাবে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মাসে 3 থেকে 5টি শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেশে চলমান দাবদাহের কারণে শনিবার ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর সহ 25 জেলায় সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 12 মে রোববার। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই দিন সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের তথ্য তুলে দেওয়া হবে। পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এর আগে আগামী 9 থেকে 11 মের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রস্তাব করে আন্তঃশিক্ষা বোর্ড। গত 15 ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশের রেওয়াজ রয়েছে। এবার মোট শিক্ষার্থী ছিল 20,24,192 জন। গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ছাত্র আন্দোলন ছড়িয়েছে বিশ্বের অন্যান্য দেশেও। যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ হয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশে। বুধবার ব্রিটেনের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভবনের বাইরে তাঁবু গেড়ে অবস্থান নেয় শত শত শিক্ষার্থী। ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা। ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভকারীদের স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস প্রাঙ্গণ। ফিলিস্তিনের সহমর্মিতায় বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়েও। শুক্রবার ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত সংস্থাগুলোর সাথে সম্পর্ক ছিন্নের দাবিতে সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। করা হয় র্যালিও। ছাউনি বানিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে একটি বিল পাস হয়েছে। বিভিন্ন সংগঠনগুলোর বিরোধিতা সত্ত্বেও বিলটি পাস হয়। এটি এখন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হবে। বিলটি পাশের পক্ষে ভোট দিয়েছেন 320 জন সদস্য, আর বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন 91 জন। ধারণা করা হচ্ছে, গাজায় ইসরায়েলের হামলার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো যে বিক্ষোভ চলছে তার প্রতিক্রিয়া হিসেবে বিলটি পাশ করা হয়েছে। এর ফলে ইসরায়েল রাষ্ট্রকে আক্রমণ করে কিছু বলাকেও ইহুদি বিদ্বেষ হিসেবে গণ্য করা হবে। ইহুদি বিদ্বেষের চর্চা অভিযোগ তুলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তহবিল বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ। যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করায় বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল। এই যুদ্ধে ইহুদিবাদীদের সমর্থন করায় কিছু ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ব্রায়ান পি ফেন্টন, ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার সহ 7 কর্মকর্তা। এর পাশাপাশি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শাপস সহ একাধিক সেনা কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ ধারণকারী হিসেবে নাসার আহমেদ চৌধুরী রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন। দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিট DRU-তে সংবাদ সম্মেলন করেন তার ছেলে হাসান তালাত চৌধুরী। বলেন, জীবনের ঝুঁকি নিয়ে 7 মার্চের ভাষণ রেকর্ড করে মার্চের 8 তারিখ বেতারে প্রচার করে দেশবাসীর নিকট পৌঁছে দেন নাসার আহমেদ। তার অবদানের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। তবে দীর্ঘদিন সপরিবারে দেশের বাইরে থাকায় রাষ্ট্রীয় স্বীকৃতির বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
নাসার আহমেদ চৌধুরী অসুস্থ থাকায় শেষ ইচ্ছা অনুযায়ী তার অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন তিনি। সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সে যোগ দেন নাসার আহমেদ চৌধুরী। স্বীকৃতি উনি এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে পাননি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ, এটাকে মাথায় করে, এটাকে বুকে করে আমার 22 বছর পর দেশে ফিরে আসা, শুধুমাত্র আমার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করবার জন্য। উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করা হাজার হাজার কোটি টাকা সমন্বয় করতেই রেলের রেয়াতি সুবিধা বাতিল করা হয়েছে বলে দাবি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির। রেলের রেয়াতি সুবিধা বাতিলের প্রতিবাদে সকালে কমলাপুর রেল স্টেশনের সামনে মানববন্ধনে নেতারা অভিযোগ করেন, রেলের উন্নয়নে 1 দশক ধরে হাজার হাজার কোটি টাকা খরচ করেছে সরকার। এসব প্রকল্পে যে অনিয়ম দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র প্রকাশের দাবি তোলা হয় মানববন্ধনে। বক্তারা বলেন, বাস মালিকদের সুবিধা দিতেই রেয়াতি সুবিধা বাতিলের নামে রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল করা হয়। জ্বালানি মন্ত্রণালয়ের শ্বেতপত্র প্রকাশ করেন, ওখানে সব থেকে বড় দুর্নীতি, সেই দুর্নীতি আমরা সব মন্ত্রণালয়ের শ্বেতপত্র প্রকাশের দাবি করছি। এই ভাড়া বৃদ্ধির প্রয়োজন নাই। যদি এইখানে লুটপাট দুর্নীতি বন্ধ করা যায় তাহলে রেলের ভাড়া কমানো যায়। প্রায় 17 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে রাঙামাটির বাঘাইছড়িতে যান চলাচল। স্থানীয়রা জানায়, গতরাতে অতিমাত্রায় বৃষ্টির কারণে মারিশা দীঘিনালা সড়কের 2 কিলো এলাকায় পাহাড় ধস হয়। এতে বাঘাইছড়ি, দীঘিনালা ও খাগড়াছড়ির সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে সেনাবাহিনী ও সড়ক জনপথ বিভাগ। রাস্তা থেকে মাটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। গুচ্ছ পদ্ধতিতে দেশের 24টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে। বেলা 11টায় বি ইউনিটে মানবিক বিভাগের পরীক্ষা শুরু হয়ে চলে 1 ঘন্টা। এই ইউনিটে 94,931 জন পরীক্ষার্থী আবেদন করেন। অধিকাংশ শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে চলে আসে। তবে কিছু শিক্ষার্থী দেরি করে আসলেও তাদের প্রবেশে কোনো সমস্যা হয়নি। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে এই ইউনিটের ফল। এতে পাশের হার ছিল 33.98%। আমাদের এই ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেছে এবং বি ইউনিটও আমরা আশা করছি যে মোট আবেদনের সংখ্যা হচ্ছে 94,631 জন। তো সেহেতু রেজাল্ট প্রসেসিং খাতা যখন পৌঁছে যাবে তার পরপরই রেজাল্ট প্রসেসিং শুরু হয়ে যাবে। এরপরে 10 তারিখে আছে আমাদের সি ইউনিটের পরীক্ষা। আমরা চাচ্ছি যে যত শীঘ্রই সম্ভব ক্লাস শুরু করা যায়। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতায় বিধ্বস্ত বাড়িঘর পুনর্নির্মাণ করতে 80 বছর সময় লাগতে পারে, এমনটি জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার বিবৃতিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি জানায়, বর্তমান সংঘাতের উপর ভিত্তি করে এই অনুমান করা হয়েছে। এটি কয়েক দশকের দুর্ভোগ তৈরি করবে বলেও জানানো হয়। সংস্থাটি জানায়, গাজায় ইসরায়েলি বোমা হামলায় যে পরিমাণ বাড়িঘর ধ্বংস হয়েছে তা এই শতাব্দীতে পুনর্নির্মাণ করা সম্ভব নয়। সংস্কার কাজ শেষ করতে পরবর্তী শতাব্দী পর্যন্ত সময় লাগতে পারে। এক্ষেত্রে ব্যয় হতে পারে $40 বিলিয়ন। গাজায় কর্তৃপক্ষ বলছে, 7 অক্টোবরের পর থেকে উপত্যকায় এখন পর্যন্ত প্রায় 80,000 বাড়িঘর ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করল তুরস্ক। সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম সহ বন্ধ রাখা হয়েছে লেনদেন কার্যক্রমও। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, যতক্ষণ না পর্যন্ত ইসরায়েল গাজায় বাধাহীনভাবে পর্যাপ্ত ত্রাণ সরবরাহের অনুমতি দেয় ততদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে। বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দ্বিতীয় দফা হিসেবে ঘোষণাটিকে আখ্যায়িত করে দেশটির মন্ত্রণালয়। এই ঘোষণার পরপরই সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। করেন কঠোর সমালোচনা, বলেন ইতোমধ্যেই তুরস্কের বিকল্প খুঁজতে শুরু করেছে তেল আবিব। এর আগে গত মাসে ইসরায়েলে রপ্তানি করা বিশেষ কিছু পণ্যের ওপর কড়াকড়ি আরোপ করে আঙ্কারা।
বুধবার ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। এর একদিন পরই বাণিজ্য বন্ধের এই ঘোষণা দিল তুরস্ক। নিজের পুরনো আসন আমেথি থেকে নয়, বরং কংগ্রেসের ঘর হিসেবে পরিচালিত উত্তরপ্রদেশের রায়বারেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। অন্যদিকে আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন গান্ধী পরিবারের আস্থাভাজন হিসেবে পরিচিত কংগ্রেস নেতা কিশোরী লাল শর্মা। শুক্রবার এই সিদ্ধান্ত জানায় কংগ্রেস। 20 মে আমেথি এবং রায়বারেলিতে ভোট হবে। 2004 থেকে 2019 পর্যন্ত দীর্ঘ 15 বছর আমেথির এমপি ছিলেন রাহুল, কিন্তু গেল লোকসভা নির্বাচনে তিনি স্মৃতি ইরানির কাছে হেরে যান। জওহরলাল নেহরুর আমল থেকে রায়বারেলি কংগ্রেসের আসন হিসেবে পরিচিত। এরই মধ্যেই আমেথি থেকে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর রায়বারেলিতে বিজেপির প্রার্থী হচ্ছেন উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিংহ। 1962 এবং 1999 সালে নির্বাচন ছাড়া বাদ দিয়ে এই আসনে সবসময়ই নেহরু গান্ধী পরিবারের কেউ না কেউ প্রার্থী হয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই আসন থেকে 3 বার জয়ী হয়েছেন। টি-20 বিশ্বকাপে দল ঘোষণার পর বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান নির্বাচক অজিত আগরকার। স্ট্রাইকারকে ইস্যুতে দুজনের ভিন্ন বক্তব্য আলোচনার বিষয়বস্তু হয়েছে ক্রিকেট প্রেমীদের কাছে। রোহিত স্পষ্ট করে কারো নাম না নিলেও আগরকার জানিয়ে দেন বিরাট কোহলির মন্থর স্ট্রাইক রেট নিয়ে চিন্তার কোনো কারণ দেখছেন না তিনি। মিডল ওভারে দ্রুত রান তোলা নিয়ে ভাবতে হবে আমাদের। টপ অর্ডারে ভালো করলেও বড় শট খেলতে পারে এমন কাউকে মিডল ওভারে প্রয়োজন। কে বল করছে সেটা না ভেবে রানের গতি বাড়াতে পারবে, সে কারণেই শিভাম দুবেকে দলে নেওয়া হয়েছে। আমার মনে হয় বিরাটের স্ট্রাইক রেট নিয়ে কোনো আলোচনা হয়নি আমাদের। আইপিএলে দারুণ ফর্মে আছে, রানও পাচ্ছে সে, সুতরাং বিরাটের স্ট্রাইক রেট নিয়ে চিন্তার কোনো অবকাশ দেখছি না। একাধিক লিগে খেলতে গিয়ে নিয়ম ভঙ্গ করায় আইসিসি নিষেধাজ্ঞায় পড়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার ডেভন টমাস। তার বিরুদ্ধে আনিত 7টি অভিযোগ প্রমাণিত হওয়ায় 5 বছরের জন্য ক্রিকেটের সকল ধরনের কার্যক্রম থেকে তাকে নিষিদ্ধ করা হয়। 2023 সালে 23 মে সাময়িক নিষিদ্ধ ঘোষণার দিন থেকেই কার্যকর হয়েছে ডেভনের শাস্তি। নির্বাসন কাটিয়ে 2026 সালের নভেম্বরে খেলায় ফিরতে পারবেন এই ক্যারিবিয়ান। 3টি লিগে আইন ভঙ্গের অভিযোগ আনা হয় টমাসের বিরুদ্ধে। 2021 সালে লঙ্কান প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানোর চেষ্টার দায়ে তার বিরুদ্ধে গঠিত হয় অভিযোগ। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে 2021 ও 2022 সালে 2টি ঘটনায় সন্দেহের দৃষ্টিতে পড়েন ডেভন টমাস। একটি অপহরণ চক্রের মূল হোতা খোকন হাজি সহ 7 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 3। দক্ষিণ কেরানীগঞ্জ হতে অপহৃত আনোয়ার হোসেন খানকে উদ্ধার সহ আসামিদের আটক করা হয়। জব্দ করা হয় অপহরণে ব্যবহৃত রিভলভার, 8 রাউন্ড গুলি ও শটগান। সকালে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। কুষ্টি পাথরের মূর্তি ও বিভিন্ন ধাতব মুদ্রার অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তুষারধারা এলাকা হতে ভুক্তভোগী আনোয়ার হোসেন খানকে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা পরিবারের কাছে মুক্তিপণ বাবদ 95 লাখ টাকা দাবি করে। 17 লাখ টাকা দিলেও বাকি টাকার জন্য নির্যাতন চালানো হয়। আবার আমার ভিডিও করিয়া আবার বলতেছে কি তোর কি মারছি আমি কিন্তু না মারেন না, কিন্তু মারার শেষে তোর কি মারছি, তোর কাছে জানি কত ভাই, আমার বলতে 5 কোটি, আমি না 5 কোটি আমি কম আমার কাছে তো পান না। মোস্তফা হাওলাদার নামে যে ব্যক্তি বেতনভুক্ত কর্মচারী ছিলেন, তিনি খোকন হাজিকে বরিশালের ঝালকাঠি জেলাতে নিয়ে গিয়ে একটি নকল মূর্তি এবং একটি প্লাস্টিক বাক্সে কিছু নকল ধাতব মুদ্রা তার কাছে দিয়ে দেন। কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদী থেকে অপহৃত 12 বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী। বৃহস্পতিবার রাতে নাইখংছড়ির ঘুমধুম সীমান্তে ছেড়ে দেওয়া হয় অপহৃতদের। পরে বিজিবি হেফাজতে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়। ভুক্তভোগীরা জানায় বুধবার উখিয়ার পালংখাড়ি ইউনিয়নের 10 ও টেকনাফের হোয়াইকং ইউনিয়নের 2 জন মিলে একসাথে মাছ ধরতে যায় নাফ নদীর মদির খাল অংশে। সেখান থেকে তাদের অস্ত্রের মুখে অপহরণ করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। পরে তাদের পরিচয় নিশ্চিতের পর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগের মাধ্যমে ফেরত পাঠানো হয়। নাটোরের ধর্ষণ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র্যাব
শুক্রবার রাতে র্যাব ১ উত্তরা ও র্যাব ৫ নাটোর ক্যাম্পের যৌথ অভিযানে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বড়াইগ্রাম থানার হস্তান্তর করা হয়। র্যাব জানায় ২০১২ সালে ২০ অক্টোবর নাটোরের সিংড়ার এক নারীকে অপহরণের পর গণধর্ষণ করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে ২০২৩ সালে আদালত এ মামলার রায়ে প্রধান আসামি সাব্বির আহমেদকে মৃত্যুদণ্ড ও অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়। ফরিদপুরের মধুখালীতে ২ সহোদর শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর এক সমাবেশে এ দাবি জানানো হয়। দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, দেশের শান্তি বিনষ্ট করতে না চাইলে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। মধুখালীর হত্যাকাণ্ডের ঘটনা উগ্রবাদীদের পরিকল্পিত বলে অভিযোগ করেন তিনি। সমাবেশ শেষে মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করে দলটি। মধুখালীতে যে হত্যা হয়েছে, এই হত্যার বিচার করতেই হবে। এই হত্যার বিচারের জন্য ইনশাআল্লাহ আমরা মাঠে আসি, থাকব যতদিন পর্যন্ত প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে। বাস ভাঙচুর ও মারধরের প্রতিবাদে গাজীপুরের জয়দেবপুর শিমুলতলী আঞ্চলিক সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। তারা জানায়, গতরাতে জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে একটি বাস সড়কে ওঠার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী পড়ে যায়। এ ঘটনায় শ্রমিকদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্যাম্পাস থেকে ডুয়েটের অর্ধশতাধিক শিক্ষার্থী বাস স্ট্যান্ডে গিয়ে ১০-১২টি বাস ভাঙচুর করে। ঘটনার পর অন্য পরিবহন চললেও গণপরিবহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পটুয়াখালীর একই পরিবারের ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। সকালে গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের বাড়িতে নিহতদের জানাজা সম্পন্ন হয়েছে। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বুধবার রাতে মাজার জিয়ারত করে বাসায় ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর হরিতলা এলাকায় ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের ৪ সদস্য সহ ৫ জন নিহত হন। ইউক্রেনের আরও একটি এলাকা দখলে নিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার পূর্বাঞ্চলের বেরদিয়াকির গ্রামটির নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। দখলকৃত শহরটি মস্কো নিয়ন্ত্রণাধীন আভদিভকা থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত। বিবৃতিতে রুশ বাহিনী জানায়, হামলার মুখে এলাকাটি থেকে পিছু হটে ইউক্রেনীয় সেনারা। এছাড়া ইউক্রেনের দ্বিতীয় কৌশলগত বৃহত্তম শহর খার্কিভে গাইডেড বোমার হামলা চালিয়েছে রাশিয়া। এতে আহত হয়েছে অন্তত ৮ শিশু। হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি স্পোর্টস সেন্টার। এদিকে যুদ্ধাপরাধের দায়ে রাশিয়ার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। অভিযোগে বলা হয়, আত্মসমর্পণের সময় ২১ ইউক্রেনীয় সেনাকে হত্যা করে রুশ বাহিনী। ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ অস্বীকার করল রাশিয়া। যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে মস্কো প্রশাসন। বুধবার এমনটি দাবি করেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। বলেন, আন্তর্জাতিক চুক্তি অনুসারেই যুদ্ধক্ষেত্রে রাসায়নিক ও জৈব অস্ত্রের নিষেধাজ্ঞা মেনে চলে রাশিয়া। গেল কয়েকদিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে বিষাক্ত গ্যাস ক্লোরোপিক্রিন ব্যবহারের অভিযোগ তুলেছে হোয়াইট হাউস। শ্বাসরোধকারী পদার্থটি ব্যবহার করে ইউক্রেনের সেনাদের অসুস্থ করছে রুশ বাহিনী। বিবৃতিতে দাবি করে ওয়াশিংটন, যুদ্ধে ক্লোরোপিক্রিনের ব্যবহার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। বিষাক্ত গ্যাসটির সংস্পর্শে এলে চোখে মুখে জ্বালা পোড়া সহ ফুসফুসে সমস্যা হয়, ভুগতে হয় নানা ধরনের চর্মজনিত রোগেও। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের এপ্রিল মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। প্রথমবারের মতো MLS-এ ম্যাচ সেরার পুরস্কার জিতলেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা। এপ্রিল মাসে অপরাজিত ছিল মেসির দল ইন্টার মায়ামি। এ সময় ৩ ম্যাচে জয়ের পাশাপাশি একটিতে ড্র করেছে দলটি। প্রতিপক্ষের জালে দিয়েছে ১২ গোল, যার 10টিতে অবদান আছে মেসির। নিজের 6 গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও 4টি। সব মিলিয়ে চলতি মৌসুমে করেছেন 9 গোল।
MLS-এ এখন পর্যন্ত 9 গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে LM10। এর আগে মার্চ মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন সুয়ারেজ। রংপুরে 2 কিশোর গ্রুপের মধ্যে পাল্টা হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ হয়। পরে এক পক্ষ ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের দোকানে হামলা চালায়। এ সময় দোকানের আসবাবপত্র ভাঙচুর করা হয়। কিশোর গ্যাংয়ের এক সদস্য ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষের ওপর হামলার চেষ্টা চালায়, তবে দোকানের আসবাবের কারণে রক্ষা পায় সে। এই ঘটনায় একজন সামান্য আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় রংপুরের কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে, তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি। পরিবেশ যারা নষ্ট করছে তাদের রুখে দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে উত্তরা কল্যাণ সমিতি খেলার মাঠে রিকশা চালকদের মধ্যে স্যালাইন ও ছাতা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় খেলার মাঠে সংস্কারকৃত ওয়াকওয়েরও উদ্বোধন করেন মেয়র। তাপমাত্রা কমাতে ঢাকার বিভিন্ন স্থানে পানি ছিটানো হচ্ছে বলেও জানান তিনি। বলেন, চিফ হিট অফিসারের পরামর্শে উত্তর সিটির 11টি বস্তির বাসিন্দাদের জন্য 9টি জায়গায় কুলিং জোন করে দেওয়া হবে, যেখানে ফ্যান ও খাবার পানির ব্যবস্থা থাকবে। খারিয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকালে মৌলভীবাজার জেলা সফরের অংশ হিসেবে খারিয়া ভাষায় কথা বলা 2 ব্যক্তির সাথে সাক্ষাৎ শেষে তিনি সরকারকে এই আহ্বান জানান। বলেন, দেশের মানুষের রাষ্ট্রভাষা বাংলা হলেও অনেকের মাতৃভাষা ভিন্ন। ইতোমধ্যে সরকারের তরফ থেকে খারিয়া ভাষা রক্ষায় কিছু উদ্যোগ নেওয়া হলেও এতে আরও জোর দেওয়া প্রয়োজন। খারিয়া বর্ণমালা প্রচলনের মাধ্যমে দেশে ও ভাষার শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ওবায়দুল হাসান। ভারতের যে সকল অঞ্চল এই খারিয়া ভাষার প্রচলন আছে, তাদের সঙ্গে সরকারের যোগাযোগ করে সেখান থেকে তাদের বর্ণমালাগুলো এনে এখানে তাদের জন্য একটি তাদের ভাষায় শিক্ষা প্রতিষ্ঠান করলে আমার মনে হয় সেটা সম্ভব। প্রবাসী বাংলাদেশিরা এপ্রিলে 204 কোটি 30 লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। মার্চে আসে 199 কোটি 70 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে। রমজান ও ঈদে প্রবাসীরা বেশি অর্থ পাঠান, কিন্তু এবার মার্চে রেমিটেন্স প্রবাহ কমে যায়, তবে ঈদের রেমিটেন্স প্রবাহ কিছুটা বেড়েছে। চলতি অর্থ বছরের শুরুতে রেমিটেন্স প্রবাহে বড় বিপর্যয় হয়েছিল। গত আগস্টে প্রবাসী আয় এসেছিল 160 কোটি ডলার, আর সেপ্টেম্বরে সেই প্রবাহ 133 কোটি ডলারে নেমে আসে। দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে 1878 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এ নিয়ে টানা অষ্টমবারের মতো দাম কমানো হয়েছে। 22 ক্যারেটের 1 ভরির দাম হয়েছে 1,09,163 টাকা। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের দাম 1,04,195 টাকা। সনাতন পদ্ধতির সোনা 75,559 টাকায় বিক্রি হচ্ছে, তবে অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। চট্টগ্রাম সমিতি ঢাকার উদ্যোগে শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিকেলে ঢাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে 21 জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও 50 জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির টাকা ও ক্রেস্ট তুলে দেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ সময় তিনি আরও বলেন, উন্নত বাংলাদেশ গড়তে মেধার কোনো বিকল্প নেই, তাই মেধার সঠিক মূল্যায়ন করতে হবে, অন্যথায় মেধাবী মানুষ তৈরি হবে না। যেখানে আছে সেখানে যদি আমরা এই মেধার চর্চা করি এবং ঠিকভাবে কাজ করি, তাহলে আমরা এই দেশকে এগিয়ে নিতে পারব। রাজধানীতে পলিসিস্টিক ওভারিজ সোসাইটি অব বাংলাদেশ PCOSB এর আয়োজন অনুষ্ঠিত হলো প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। সেখানে 6টি সেশনে দেশি বিদেশি মোট
64 জন বক্তা, প্যানেলিস্ট সহ তাদের বৈজ্ঞানিক উপস্থাপনা তুলে ধরেন। দুপুরে এর উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডক্টর ABM খুরশিদ আলম। অনুষ্ঠানে বক্তারা উপস্থিত 550 জন গাইনি চিকিৎসকদের সাথে বিভিন্ন জ্ঞান, দক্ষতা ও উন্নত চিকিৎসা পদ্ধতির সঠিক প্রয়োগ সম্পর্কে ধারণা দেন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেন, বর্তমানে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় স্থূলতা ও সন্তান ধারণ ক্ষমতা সংক্রান্ত সমস্যা তৈরি হচ্ছে। Modern lifestyle, especially in the urban areas, we found that the electronic gadget has engulfed our young generations. They are sitting hours together and they are spending long screen time with the electronic gadgets. নটরডেম আউটওয়ার্ড বাউন্ড অ্যাডভেঞ্চার ক্লাব প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যাল। সকালে নটরডেম কলেজ ক্যাম্পাসে শুরু হওয়া 2 দিনব্যাপী উৎসবে 120টি প্রতিষ্ঠানের 2000-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। 5টি একক, 3টি দলগত আয়োজন সহ মোট 13টি আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের আসর। ক্রসউইভ, হিডেন অবজেক্ট কোয়েস্ট, পিন পয়েন্ট অন দ্য ম্যাপ, ক্রসওয়ার্ড, সাইফার ও অবস্ট্যাকল গ্রাউন্ড রাখা হয়েছে একক প্রতিযোগিতায়। দলগত প্রতিযোগিতার মধ্যে টিকট্যাকটো, বিঙ্গো ও রবজ্যাক থাকছে। এবারের অন্যতম আকর্ষণ মিস্ট্রি ক্রনিকলস, গোয়েন্দা অনুসন্ধানের ভিত্তিতে তৈরি করা এক অনবদ্য সংযোজন। নাটকীয় অভিযানে উদ্ধার করা হলো বন্যার পানিতে আটকে পড়া দম্পতিকে। বৃহস্পতিবার ব্রাজিলের রিও গ্র্যান্ডে রাজ্যে এই ঘটনা ঘটে। প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায় বন্যার পানির উচ্চতা বাড়ার কারণে ঘরের ছাদে অবস্থান নেন ওই দম্পতি। তাদের দেখতে পেয়ে এগিয়ে আসে মিলিটারি পুলিশের একটি হেলিকপ্টার। পরে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে এই ঘটনার পর সুস্থ আছেন ওই দম্পতি বলে জানা গেছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে ব্রাজিলের রাজ্যটি। ভারী বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে বন্যা। ভয়ঙ্করভাবে পানির উচ্চতা বাড়ার তলিয়েছে রাস্তাঘাট ও ব্রিজ। বিদ্যুৎ বিচ্ছিন্ন রাজ্যের বেশ কয়েকটি শহর জারি করা হয়েছে দুর্যোগকালীন অবস্থাও। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মারা গেছেন 29 জন, নিখোঁজ আছেন অন্তত 60 জন। রাজ্যের 154টি অঞ্চলে বাস্তুচ্যুত হয়েছেন 10,000-এরও বেশি মানুষ। মার্কিন বিমান নির্মাণ সংস্থা বোয়িং-এর মান নিয়ে প্রশ্ন তোলা জশুয়া ডিন মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয় অসুস্থতার কারণে মৃত্যু হয় তার। গেল জানুয়ারিতে 737 ম্যাক্স 9 উড়োজাহাজের দরজায় বিস্ফোরণ হয়। এরপর থেকে বিষয়টি নজরদারি করছে স্পিরিট অ্যারো সিস্টেম। জশুয়া ডিন স্পিরিট অ্যারো সিস্টেমের কর্মী ছিলেন। তিনি বোয়িং-এর দরজার মান নিয়ে প্রশ্ন তোলেন। ওই ঘটনায় তাকে বরখাস্ত করা হয়। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।